আসলে কানাই বলতে চাইছে যে যেদিন কালীয় দমন হয়েছিল সবাই আমার দিকে দেখছিল, আমি একটা মেয়ের দিকে তাকিয়ে পাগল হয়ে গেছি। একটা মেয়ের দিকে দেখে আমার মন হরণ হয়ে গেছে। এখন মনে করুন এই আপনাদের সামনে সুমন দাস কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে, আমরা গান বাজনা করছি, কিন্তু আসরের মাঝখানে যদি কোনো একটা সুন্দরী মেয়ের চোখের দিকে তাকিয়ে আমি গান করি, তুমি যে আমার এটা কি গ্রহণযোগ্য হবে বাবা? কিছু কিছু মানুষ আছে না, দিনের বেলায় হরে কৃষ্ণ হরি হরি, আর রাত হলে কার পুকুরে বিষ্ণু। अगर सच्ची भक्ति है भक्ति में शक्ति है। তুই যদি সত্যি সত্যি কালীয় দমন করতে যাস তা নারীর বদন কেন দেখবি? আর দেখে ফেলেছি, আর কি করব। কালীয় দমন করার সময় এমন অবস্থা ঘটে গেল যে কত শত নবব্রজবালা দাঁড়িয়েছিল, হেরিনো জনু থির বিজুরি মালা। আচ্ছা, তারপর কি হয়েছে? এইবার কানাই বলতে লেগেছে যে কি কি ঘটনা ঘটছে। জানিস কত শত নবব্রজবালা আমাকে দেখার জন্য পাগল, উঠ পেতে রয়েছে, চোখ পাকিয়ে রয়েছে। তুহি ধনী মণি দুই চারি, তার মধ্যে এই যে যারা যত ব্রজগোপী, আপনারা মেয়েরা গান শুনতে এসছেন মায়েরা, গোবিন্দ বলছে 100 জন ব্রজললন আমাকে দেখার জন্য দাঁড়িয়েছে। কত শত নব, মানে 100, কত শত নবব্রজবালা, হেরিনো জনু থির বিজুরিকে মালা। সুভাষ বলছে কানাই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি বলছিস? হেরিনো থির বিজুরি, আরে বিদ্যুৎ কি কখনো স্থির হয়? এক ঝলকে দেখা দিয়ে পালিয়ে যায়। তুই বলছিস স্থির বিজুরির মালা কখনো স্থির হয়ে বসে, কিন্তু না না ও সুবল, আমি যে রমণীদের দেখেছি তাদের গায়ের গাত্রবর্ণ এত উজ্জ্বল, দেখে নয়ন ফেরানো যায় না। আমাদের বাবুরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি এগিয়ে নিয়ে যাবেন, ভিক্ষা করবেন। হরিবাসর, বড় বড় হরিবাসর চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আপনাদের যেমন যার সামর্থ্য আপনারা দান করুন। তারে রূপ ভোলা যায় না, ও আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখলি? মায়েরা একেবারে অন্য মনস্ক হবেন না। কৃষ্ণের পূর্বরাগের গুরুত্বপূর্ণ সময় এইটা যদি ঠিক না বুঝতে পারেন তাহলে বাড়ি গিয়ে গল্প করবেন, ওই 7 খণ্ড রামায়ণ করে সীতা তার মাসি হয়ে যাবে। তখন ওই ঘটনা ঘটবে যে কি কীর্তন শোনালো রে বাবা, কিছুই বুঝলাম না। একটু ভিতরে ঢুকলে ঠিক বুঝতে পারবে। এইটাই মজার বিষয়। 100 জন মেয়ে, তাদেরকে দেখলাম তারা যেন থির বিজুরির মালা, বিদ্যুতের মালা। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে যায়, আমারও বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেছে, আবার যখন চোখ খুলেছি কি দেখলাম জানিস? 4 দুগুণে 8 জন, 4 দুগুণে 8 জন, পরে আমি করি দর্শন। 4 দুগুণে 8 জন, একটু বুঝে নিন। 100 জন ব্রজগোপীর মধ্যে 8 জন মেয়েকে খুব সুন্দর দেখতেছি। তহি ধনী মণি দুই চারি, বিদ্যুৎ ছিল, বিদ্যুতের মালা ছিল, তার মধ্যে 8 জন মণি স্বরূপা। 8 জনকে কে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী, অষ্টসখী। এই 4 দুগুণে 8 জন, পরে আমি করি দর্শন। 4 দুগুণে 8 জন, এই যে তহি ধনী মণি দুই চারি, মানে 2 4 মানে 2 4টে মণি তা নয়, 4 দুগুণে 8টা মণি ছিল। 4 দুগুণে 8টা মণি, তাহি মনোমোহিনী এক নারী। বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেল, চোখ খুলে দেখলাম যে মণি ঝলমল করছে। মণির ঝলকানিতে আবার চোখ বন্ধ হয়ে গেল। আবার যখন চোখের নর্মাল টেম্পার ফিরে এলো, চোখটা যখন খুললাম কি দেখলাম জানিস? এক মনমোহিনী না, আমার মনকে করলো চুরি।
কানাই তুই একটা কথা বল দেখি। এই যেমন আমি আগে বললাম, আমি কীর্তন করতে এসেছি না মেয়েদের মুখ দেখতে এসেছি? যদি মেয়েদের দিকে তাকিয়ে গান গাই, যে বললাম তুমি যে মেয়েদের দিকে তাকাতে এসেছি, ভাই কানাই তুই কালী অপমান করতে গেছিস না মেয়েদের মুখ দেখতে গেছিস? লজ্জা করে না? বলছিস মনমোহিনী নারী, মানে নারীর কত 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 দিক নিরীক্ষণ করে দেখেছিস, তারপর বলছিস মনমোহিনী নারী। মনে রাখবেন, জগতে যত নারী আছে, যত যত মেয়েরা আছে, যত কুমারী যুবতী বিশেষ করে রয়েছে, আমাদের ইয়াং জেনারেশনের পুরুষ সম্প্রদায় তাকে দেখে মনে করে এরাই বোধহয় জগতের সর্বত উৎকৃষ্ট মানের সৃষ্টি, এদের থেকে সুন্দর বোধহয় জগতে আর কোনো নারী নেই। নারী জাতিটা এমন। পড়াশোনা করলে জানা যাবে, মদনদেব বলে একজন ছিলেন। মদনদেব, যাকে দেখতে ত্রিভুবনের মতো, যার রূপের সঙ্গে তার পার্থক্য। শাস্ত্র বলছে সেই মদনদেব নিজের রূপের সাগর থেকে এক কণা জল এই মেয়েদের দিয়েছে। তাহলে ভেবে দেখুন, যে মেয়েদের মুখগুলো দেখতে এত সুন্দর, সেই মদনদেবকে কত সুন্দর দেখতে। আরো মজার বিষয়, সেই মদনদেব যখন কৃষ্ণের মুখটা দেখে, আহা! মদনদেব কে জানেন? জানেন কি মদনদেব? কামদেব। আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সেবায় যেও না যে তার বাড়ি, কাতুকুতু কুলপি খেয়ে ছিড়বে পেটের নাড়ি। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে, মানে কাম রসে মাখা যে গল্পগুলো শুনতে বেশ মজাই লাগে, ভালোই লাগে। বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির থেকে কান্না আসে বেশি। প্রথমে হয়তো মনে হচ্ছে আনন্দ হচ্ছে, পরে কিন্তু আমাকে কাঁদতে হবে। এই কামদেব ছিলেন ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার তৃতীয় সন্তান ছিলেন কামদেব। তা ব্রহ্মা কামদেবকে জন্ম দিয়ে মনে মনে ভাবলেন, এত সুন্দর ছেলে আমি জন্ম দিয়েছি, এত সুন্দর ছেলে তো একটা সুন্দর বউ দরকার। কাকে বউ করে আমি আনবো? ঘরের বউ। সারা পৃথিবী খুঁজে একজনকে পেয়ে গেছে, তার নাম হচ্ছে রতি দেবী। যে মদন ত্রিভুবন আকর্ষণ করে, তার বউ যেমন তেমন হতে পারে, তাই রতিকে নির্বাচন করে। এখন কামদেবের কাজ কি? কামদেবের 5খানা তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ আছে। মদন বাবার কাছে, অর্থাৎ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা জন্ম তো দিয়েছো, খেয়ে পড়ে যে বাঁচবো, কিছু জমি জমা দাও, চাষবাস করে খাবো। তা বাবা কি দেবো তোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু জিনিস আছে। 5টা বাণ আছে, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। 5খানা বাণ। আর একটা তীর ধনুক আছে, একটা ছিলাও আছে, যার মধ্যে তুই ধনুকটা, বাণগুলো রাখবি। তার পিছনে দিলে একটা ছিলা, তার মধ্যে দিল বাণ, আর হাতে দিলে একটা তীর। আশীর্বাদটা কি? এই বাণ দিয়ে, ধনুক দিয়ে তুই যার দিকে একবার নিক্ষেপ করবি, মদন বাণ এসে জর্জরিত হয়ে কামাতুর দৃষ্টি হয়ে ধাবিত হবে। মদন ভাবলো বেশ মজার জিনিস। বর যখন তুমি দিয়েছো, বাইরে পরীক্ষা করবো কেন? তোমার উপরই আগে। বাইরের লোকের কাছে পরীক্ষা করে মার্কে মরি আর কি? বাবা এই বলে বাবার দিকে যখন একটা ধনুক নিয়ে তাক করতে গেল, ব্রহ্মা বললেন, বাবা সাবধান, আমার বর আমাকেই তুই ফেরত দিচ্ছিস। বাবা লোকের কাছে মার খেয়ে মরবো, তোমার উপর পরীক্ষা করি, যদি কাজ করে তাহলে বাইরে গিয়ে কাজ করে। এই বলে যখনই ব্রহ্মার দিকে একটা বাণ ছুড়ল মদনদেব, যখনই বাণ ছোড়া মাত্র ব্রহ্মা কামাতুর দৃষ্টি নিয়ে তার কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হল। এই যে আকাশের সন্ধ্যা দেখছেন, এই আকাশের সন্ধ্যা দেখতে খুব উজ্জ্বল বর্ণা ফর্সা ছিল। যবে থেকে বাবার কামাতুর দৃষ্টি পড়ল, সন্ধ্যা এরকম অন্ধকার হয়ে গেল। মদন ভাবলো, বাহ ভালো কাজ করেছে, এবার কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাবো জানো? কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণের কাছে তো যাবো, শুনেছি কৃষ্ণ নাকি অনেক শক্তিশালী। না না না, কৃষ্ণের কাছে যাওয়া যাবে।
আগে অন্য কারোর উপর পরীক্ষা করি। কার কাছে যাব? হ্যাঁ, বম 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 ভোলে বম 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 বম। কাকা, আমি তোমার ভাইপো। ভাইপো কে? মদন। আমি মদন? তোর জন্ম হলো না, তুই বাবার সঙ্গে লড়াই করতে এসছিস? বেশ, লড়াই যখন করেছিস, অহংকার তোর মধ্যে হয়েছে, তোর অহংকার চূর্ণ করার জন্য আমি অভিশাপ দিলাম। আমার এই তৃতীয় নেত্র দিয়ে আগুনের দ্বারায় তোর দেহটা দগ্ধীভূত হয়ে যাবে। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে দগ্ধীভূত হয়ে যাবে। দগ্ধীভূত হয়ে মদনপুর একেবারে ছাই হয়ে গেল। কিন্তু মদনের স্ত্রী রতি দেবী ভাবলেন, বিয়ে সবেমাত্র হয়েছে, এখনো হানিমুন করা হলো না, ফুলসজ্জা করা হলো না, কোথাও ঘুরতে পর্যন্ত যেতে পারলাম না, এর মধ্যে স্বামীর দেহটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি কি করব? কি করব? এই কথা ভাবতে ভাবতে ভাবলেন না, যে অভিশাপ দিয়েছে তার কাছ থেকে বর চেয়ে নেব। এই বলে রতি দেবী করলেন কি, যে ভোলানাথ অভিশাপ দিয়েছে সেই ভোলানাথের কাছেই আবার প্রার্থনা করে বর চাইছে। বম 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 বলে বম বম শিবের মাথায় একটা বেল পাতা দিয়েছে। বেল পাতা দেওয়া মাত্র এই দেখুন, এই জন্য তার নাম ভোলানাথ। অভিশাপ দেওয়ার সময় একবার ভাবেন না, আর আশীর্বাদ করার সময় ভাববে না। মনে মনে ভাবলেন, কে রে, এত ভক্তি ভরে আমায় তুই প্রণাম করলি, যা তোকে আমি আশীর্বাদ করলাম, আয়ুষ্মানবতী ভবা, তোর সিথির সিঁদুর অক্ষয়, চির সৌভাগ্যবতী রমণী ভবা। সঙ্গে সঙ্গে ছুটে এসছে গৌরী। স্বামী পাগল হয়ে গেছে, তৃতীয় নেত্রের আগুন দিয়ে যাকে এক্ষুনি দগ্ধীভূত করে দিয়েছেন, ও তো তার স্ত্রী। আবার বলছেন আয়ুষ্মানবতী বাবা, হ্যাঁ, সিথির সিঁদুর তোমার অক্ষয়, কি করে হবে? দেহটা তো নষ্ট হয়ে গেছে। ভোলানাথ বললেন, ঠিক আছে, অভিশাপ যখন দিয়েছি আমি আবার তাকে আশীর্বাদ করলাম। এই মদন রতি তোর সামনে যখন আসবে, স্বরূপে সে আসতে পারবে, বাদ বাকি ত্রিভুবনের মধ্যে অদৃশ্য হয়ে তার কামমানের খেলা দেখাবে। এই মদন যেখানে যায় একেবারে সর্বনাশ করে দিয়ে ছেড়ে আসে। সর্বনাশ। নৈশ্য শান্তি নিকেতনে পিতামাতা বহুজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে গিয়ে মায়ের গর্ভাবেশে অবশেষে হয়েছিল ভ্রূণ গঠন। কোষ বিভাজনের ফলে পূর্ণ দেহটা গড়ে তোলে, সেই দেহ প্রসব হলে পুরুষ কিংবা নারী বলে প্রকাশ পায় ধরণী বলে। এই মদনবানে জর্জরিত হওয়ার ফল বংশ বিস্তার হতেই থাকবে। কৃষ্ণচরণের রতিমতি আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই মদনদেব ভাবলেন, সবাইকে আমি জয় করে ফেলেছি, কৃষ্ণকে জয় করা বাকি। এই বলে কৃষ্ণ রাস মঞ্চের মধ্যে নৃত্য করছে। যোগ মায়া আশ্রয় করিয়া নাটবান বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। সুযোগ বুঝে রাসলীলায় যখন সবাই নাচছে, সুযোগ বুঝে মদনদেব করলেন কি, তার মদন নামের যে বান, সেই বানটা নিক্ষেপ করেছে। আর যখনই নিক্ষেপ করলেন, মদনের যে বান, পাঁচটা বান, তারা মনে মনে ভাবছে, এতদিন মদনের কথা শুনে আকর্ম কুকর্ম করে বেরিয়েছি, আর নয়। ঘুরতে ঘুরতে যখন গোবিন্দ চরণ পেয়েছে,
পেয়েছি, চরণে গিয়ে ঠাই নেব। এই মদনের বানগুলো করলো কি, গোবিন্দের অঙ্গে আঘাত না করে সব এক একটা মালা হয়ে গোবিন্দের চরণে আছাড় খেতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হরি বল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। সেই মদন যখন দেখলো না কৃষ্ণের কাছে হেরে গেছি, নিজের বাণটা কৃষ্ণকে সমর্পণ করল। সেই থেকে মদন কৃষ্ণ রূপে মোহিত। মদনকে দমন করে কৃষ্ণ নাম নিয়েছিলেন মদন মোহন। আর ভোলানাথ যে মদনকে দমন করলেন, ভোলানাথ মদনকে দমন করে নাম ধরেছিলেন মদন দহন। একজন মদন মোহন, একজন মদন দহন। এই মদন যখন কৃষ্ণকে দেখে পাগল হয়ে যায়, সেই কৃষ্ণ যখন রাধার মুখার বিন্দু দেখে, করুণাময়ী দয়াময়ী জয় রাধে বল রাধে, করুণাময়ী দয়াময়ী বলো বাজে জয় রাধে কি, করুণাময়ী দয়াময়ী জয় রাধে বল রাধে, করুণাময়ী দয়াময়ী গধূলি বেলায় তাহারে নয়ন যখন হলো চুরি চুরি বেলায় পারে যাব গধূলি, গধূলি সময় গেলি ধনী মন্দির বাহি, যাব চুরি চুরি বেলায় নব জল ঘরে বিজুড়ি রে হা, নব জল ঘরে বিজুরি রে কি দেখলাম, জব গধূলি সময় পেলি ধনী মন্দির বাহির হইল। আমি উত্তর গোষ্ঠ গমন করে সকালবেলা লীলা করতে গেছি গরু বাছুর চড়াতে, আর লীলা সেরে যখন ঘরে ফিরছি গরু বাছুর ছেড়ে সেই বিকেল বেলা দেখলাম গধূলি বেলা সখীদের সঙ্গে কেমন আনন্দ করতে করতে চলে যাচ্ছে। কত সুন্দর তাকে দেখতে। নব জল ধরে বিজুড়ি রে, বিজুরি রে অঙ্গ মুড়াইয়া গেলি জব গধূলি। নব জলধর মানে মেঘ, আকাশের যে মেঘ, যেন মেঘ বিজুড়ি ঝরা ঝরি, বিজুরি ঝড়া ঝড়ি মেঘ বিজুড়ি ঝরা ঝরি, বিজুরি ঝড়া ঝড়ি এমন হয় না আর হবার নয়, মেঘ বিজুড়ি ঝরা ঝরি। হয় নয়ন হবার নয় বিজুরি ঝড়া ঝড়ি এই কৃষ্ণ বোধহয় মাথার সমস্যা এসে গেছে, শুধু উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে। দেখলাম মেঘ, মেঘটা কি? মেঘ হচ্ছে কৃষ্ণ, যার অঙ্গের কান্তি কালো বর্ণ, গাত্রবর্ণ কালো, আকাশের মেঘের রং কালো, আর বিজুরি বিদ্যুৎ তার যে ঝলকানি উজ্জ্বল বর্ণ। মেঘ আর বিদ্যুৎ কখনো একসঙ্গে আসে না, আর যদিও বিদ্যুৎ আসে একবার ধরা দিয়ে চলে যায়। কিন্তু আজকে যে গোবিন্দ বর্ণনা করছেন, এই দেখুন মেঘ, এই কালো মেঘ আর বিজুরি যেন জড়া জড়ি, অর্থাৎ রাধা স্বামীর যে অপূর্ব প্রেমের বন্ধন, এই বন্ধন কোনোদিন ছিন্ন করা যায় না। মেঘ বিজুরি জড়া জড়ি তাহারে হেরি, মেঘ বিজুরি জড়া জড়ি তাহারে হেরি। বিজুরি ঝড়া ঝড়ি তাহারে হেরি বিজুরি ঝড়া ঝড়ি তাহারে মেঘ বিজুরি জড়াজড়ি তাকে দেখলাম এত সুন্দর। আচ্ছা, আর কোনোদিন দেখেছিস? এই গোবিন্দ কিন্তু বর্ণনা করছে কালীয় দমনের দিন তাকে প্রথমবার দেখেছিলাম, দ্বিতীয়বার দেখলাম যেদিন উত্তর কষ্ট করে ঘরে ফিরছিলাম, দেখলাম সখীদের সঙ্গে কেমন নাচতে নাচতে, আরও একবার দেখেছি। আস্তে কৃষ্ণের পূর্বরাগে সব থেকে গুরুত্বপূর্ণ যে আস্বাদনের বিষয়, সেইটি হচ্ছে রাধারানীর স্নানকালে দর্শন। এই প্রধান বিষয় যে গোবিন্দ যখন ঘরে ফিরছিলেন যমুনার তীর ধরে, রাধারানী যমুনার মধ্যে স্নান করছিলেন, আর সেই যে বর্ণনাটা কৃষ্ণের পূর্বরাগের প্রধান বর্ণনা। আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, কীর্তন পদ্ধতি চার প্রকার। কি কি? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। আজকে কীর্তনের প্রথম দিন, ওই জন্য পূর্বরাগ হচ্ছে। পূর্বরাগ মানে
তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি। একে বলে গুরুরা। মনে করুন কোনো মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বাবা মা গোপনে আলোচনা করে যে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে কত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এমন ঘরে যদি আমাদের মেয়েটা যায় মেয়েটার জীবন গড়ে যাবে। বাবা মা আলোচনা করে মেয়ে আড়াল থেকে কান পেতে শোনে, এই শুনিয়ে ভালো লাগা। পারমার্থিক জগতের কথা বললাম, মনটাকে সাংসারিক জগতের কথা বললাম, মনটাকে এবার পারমার্থিক জগতে নিয়েছে। ওই যে রমণী পুরুষের কথা শুনে ভালো লাগলো, মনে করুন সে রমণী হচ্ছে ভক্তি জগতের মানুষ, আর যে বাবা মা আলোচনা করছে সেই বাবা মা হচ্ছে মহাপুরুষ বা মহৎ ব্যক্তি বা বৈষ্ণব সজ্জন। মেয়েটার যেমন তার প্রাণ পুরুষের কথা শুনে ভালো লেগেছে, ঠিক তেমন এই যে কৃষ্ণের লীলা কীর্তন গুণগান হচ্ছে, এটার আসল স্বরূপ কি জানেন? আগে তার কথা শুনবেন তবে তো তাকে দেখার বাসনা যায়। ঠিক তো নাকি না ভুল বললাম? এই কীর্তন আপনি শুনছেন, নববিধা ভক্তির প্রথম আস্বাদন হচ্ছে শ্রবণ, কানে শুনে ভালো লাগা। কীর্তন শুনছি শুনে আহা হা, বাড়ি যদি যাই বাড়ি গিয়ে ভাবলাম আহা কীর্তনী আর কি সুন্দর অনুরাগ নিয়ে কথাগুলো বলছিল, শুনে খুব ভালো লাগলো। এই শুনে এইবার দেখার বাসনা আস্তে আস্তে যায়। কীর্তনীয় বার্তা, ভাগবতীয় বার্তা যখন ভক্তের কর্ণকুহরে যায়, কর্ণকুহর থেকে হৃদয়ের মধ্যে পশন হয়, পশন হয়ে সেইখানে বসে যায়। ঘরে গিয়ে স্মরণ হবে, এই তখন পূর্বরাগ হবে। কেন পূর্বরাগ? কারণ যাকে শুনে ফেলেছি যে মানুষটা এত সুন্দর দেখতে, যদি কোনোদিন চোখে দেখতে পাই সে তো আর বলার কথা না। কৃষ্ণ বললেন সুবল রে, যাকে দেখেছি কি বা বলবো, নাহি দিল কোটি আঁখি সবে দিল দুই, তাতে আবার পলক দিল কি দেখিব। জানিস জগতে ব্রহ্মার কটা মাথা? ও মায়েরা, ব্রহ্মার কটা মাথা? তোমার কটা মাথা? আমার একটা। ব্রহ্মার চারটে মাথা। আচ্ছা, চারটে যদি মাথা হয় চোখ কটা হবে? আটটা। শিবের কটা মাথা? ও ঠাকমা তুমি বলো, ঠাকমা বলো শিবের কটা মাথা? শিবের মাথায় তো অনেক জল ঢেলেছে, এবার বলো। হ্যাঁ, শিবের কটা মাথা জানো? কে জানো? যে জানে না সে হাত তোলো। শিবের 5টা মাথা। এখন 5টা যদি মাথা হয় চোখ কটা হবে? কটা? আগে জান বাবা, চোখ কটা করে শিবের? শিবের চোখ 3টে করে। ওই জন্য শিবের নাম ত্রিলোচন, আর শিবের স্ত্রী গৌরী তার নাম ত্রিনয়নী। 3টে করে যদি শিবের চোখ হয়, 5টা যদি মাথা হয়, তাহলে কটা চোখ হবে? 3 5 তেরো। 3 5 13। ওই লোকের হিসেবে 3 5 13। কোন স্কুলে পড়েছে তা কে জানে? 15টা চোখ। আরো ভালো করে শোন, রাবণের কটা মাথা? 100টা। আচ্ছা, 10টা যদি মাথা হয় চোখ কটা হবে? বল বল, তুই একটু সামনের দিকে এসে বসে, আমি তোকে দেখতে পাচ্ছি না। আয়, রাবণের যদি 10টা মাথায় চোখ কটা হবে? ও মায়েরা বলুন আপনারা? 20টা চোখ। জগতের বুকে এমন আরো একজন আছে যার সারা দেহ শুধু চোখ আর চোখ। বাবা কানাই, কবে এত পড়াশোনা করলি? শুনেছি কদিন একটু সন্দীপনী মনির গৃহে গিয়ে 2-1টা পুঁথি পড়েছিস, এত জ্ঞান তুই কি করে? হ্যাঁ, জানতে হবে। প্রেমে পড়লে আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যায়, আমি তো কোন ছাড় জানবো না? শোন, জগতে এমন একজন মানুষ আছে যার সারা দেহ চোখ। কে জানো? অমরাবতীর রাজা সাক্ষাৎ ইন্দ্রদেব। অমরাবতী মানে হচ্ছে স্বর্গপুরী, স্বর্গের রাজা ইন্দ্র। এখন ইন্দ্রের গুরুর নাম হচ্ছে গৌতম মুনি। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, পূর্বরাগের কত সুন্দর অপূর্ব ভাব দর্শন। কৃষ্ণের গুরুর নাম গৌতম মুনি, তার স্ত্রীর নাম হচ্ছে বৃহস্পতি। এখন এই কৃষ্ণের বলছি, ইন্দ্রের, ইন্দ্র তার গুরু পত্নীর প্রতি দিয়েছিল কুনজর, তাই জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল।
ওরে শিষ্য আমার, শিষ্য হয়ে গুরুপত্নীর প্রতি কুনজর দিস? আমি অভিশাপ দিলাম যে কাম বাসনা নিয়ে তুই আমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছিস, অভিশাপ দিলাম সারা দেহে সেই জনি চিহ্ন করবে। 1000 জনি চিহ্ন নিয়ে ইন্দ্রদেব ঘুরত। এখন লজ্জায় ঝোপের আড়ালে লুকাচ্ছে। দেবতারা গিয়ে বলছে, প্রভু একটু কিছু ব্যবস্থা করুন। এমন জনি চিহ্ন নিয়ে, পুরুষাঙ্গ চিহ্ন নিয়ে কি দেশ বিদেশ ঘোরা যায়, শাসন করা যায়? গৌতম মুনি বললেন, ঠিক আছে, আমি তো অভিশাপ তুলে নিতে পারবো না, একটু পরিবর্তন করে দিই। যেখানে 1000 জনি চিহ্ন ছিল সেখানে 1000 চোখ চিহ্ন, 1000 নয়ন চিহ্ন হয়ে গেল। তা সুভা বলছে, কানাই হঠাৎ করে গৌতম মুনির কথা কেন বললি? কেন ওই যে বললাম, আমি যদি গৌতম মুনিকে পেতাম, গৌতম মুনিকে বলতাম, হে গৌতম মুনি, ওই অভিশাপ তুমি আমায় দাও গো। ওই অভিশাপ তুমি আমায় দাও গো। আমি ওই নয়নে রাধার বদনে দেখব, অভিশাপ তুমি আমায় দাও। আমি ওই নয়নে রাধার বদনে দেখব। রাধে রাধে বলে ডাকবো, ওই নয়নে রাধা দেখবো। অভিশাপ তুমি আমায় দাও। নাহি দিল পটিয়া কি সবে দিল দুই, তাতে আবার পলক দিল কি দেখিব। একবার ওই মনমোহিনী নারীর রূপ দেখে কি বলা যায় কত সুন্দর। তাই আমি যেন বিধাতার কাছে প্রার্থনা করছি, হে বিধাতা, কেন দিলে না আমায় মিনের নয়ন, কেন দিলে না আমায় মিনের নয়ন, দিলে না আমায়। মাছের তো চোখের পাতা নেই, কেন দিলে না আমায় মিনের নয়ন। আমি অপলকে করব দর্শন, দিলে না আমায় মিনের নয়ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা বেশ বুঝতে পারছি, অল্প বয়সে প্রেমের এমন জোয়ার খেলেছে তোমার মনের মাঝখানে, তোমার তো আর কিছুই ভালো লাগছে না। তাই তুই বল সুবল, এমন নারীর রূপ দেখলে কি নাম বুঝবে? এইবার প্রধান বর্ণনায় আসছে, আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। গোবিন্দ বর্ণনা করছে, আমি যমুনার তীর হতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, কি দেখলাম জানিস সখা রে, ওরে সখা, দেখলাম সেই নদীর ঘাটে যেন কোনো স্বর্ণ প্রতিমা পড়ে আছে। প্রতিমা, প্রতিমা মানে দুর্গা মূর্তি, স্বর্ণ প্রতিমা পড়ে আছে। এত সুন্দর সেই স্বর্ণ প্রতিমা দেখে আমি তো পিছন থেকে দেখছিলাম, কারণ আসলে ঘটনা হয়েছে কি, রাধারানী তখন দেহের বসন ফসন সব ত্যায্য করে ওই যমুনার জলে অঙ্গ মর্দন করছে, আর পিছন থেকে সেই দৃশ্যটা গোবিন্দ দেখছে। মনে হলো যেন কোনো স্বর্ণ প্রতিমা কেউ যেন পূজা দিয়েছে। কেন কেন বলছি, কারণ যে স্বর্ণ প্রতিমা দেখেছি সে নড়েও না, চড়েও না, কোনো কথা বলে না। মনে মনে ভাবলাম সে স্বর্ণ প্রতিমা মাটির পুতুল, কিন্তু ভালো করে দেখবার জন্য একটু যখন এগিয়ে গেলাম, কি দেখলাম জানিস? ভালো করে চাকিয়ে দেখলাম, না সে তো স্বর্ণ প্রতিমা বটে, তবে মাটির প্রতিমা নয়, প্রাণময়ী প্রতিমূর্তি। সে, এই দেখুন একটা মজার কথা শুনুন, সে যে চলতে পারে, বলতে পারে, এই দেখে আমার চলা বলা বন্ধ হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম সে কথা বলতে পারে না, চলতে পারে না, স্বর্ণ প্রতিমা তো, কেউ যেন পূজা করে ওই মাটিতে ওই ঘাটের ওখানে ফেলে দিয়ে চলে গেছে। সে যে চলতে পারে এইটা জানতে পেরে আমি চলৎ শক্তি রহিত হয়ে গেছি। আহা, সুবল ভাই, আহা, মনে মনে ভাবলাম স্বর্ণ প্রতিমা কেউ যেন পূজা দিয়েছে। স্বর্ণ প্রতিমা পূজা দিলে বিসর্জন দিতে হয়। আমার কি মনে হয় জানিস, যে নিজের বাড়িতে স্বর্ণ প্রতিমা পূজা করেছিল, বিসর্জন দেওয়ার জন্য ঘাটে এনেছিল। আহা, বিসর্জন দেওয়ার জন্য ঘাটে এনেছিল, কিন্তু স্বর্ণ প্রতিমার এমন রূপ
ওই রূপের মধ্যে পাগল হয়ে ভাসাতে পারে না, ভাসাতে পারে না, ভাসাতে পারে না, ভাসাতে পারে না। স্বর্ণ প্রতিমা কি ভাসাবে? নিজে নয়ন জালে ভেসে ভাসাতে পারে না। নিজে নয়ন জলে ভেসে ভেসে ভাসাতে পারে না। স্বর্ণ প্রতিমা ভাসাতে পারিনি, বিসর্জন দেবে বলে ঘাটে এনেছিল, ভাসাতে পারে। আমার মনে হয়, সুবল বলছে দাদা এখন তুই কি করতে চাস? আমার মনে হয় যদি ওই স্বর্ণ প্রতিমায় আমি নিজের কাছে পেতাম, আহা, আমি ভক্তি ভরে পূজা দিতাম। ভক্তি ভরে পূজা দিতাম। এইখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, স্বর্ণ প্রতিমা, সোনার প্রতিমা পূজা দিতে গেলে রত্নবেদী চাই। রত্নবেদী পাবি কোথায়? কৃষ্ণ বলছে রত্নবেদী আমি নাইবা পেলাম, কিন্তু হৃদয়ে যে রয়েছে, হৃদয়ে যে এই আসনে বসাই হৃদয়ে যে রয়েছে। আসরে বসাই রয়েছে, রয়েছে। ওখানে আরেকটা কথা বলছি শোন। স্বর্ণ প্রতিমা পূজা দিতে গেলে পূজা করার নিয়ম হচ্ছে সপ্ত সমুদ্রের বাড়ি চাই আর পঞ্চতীর্থের জল চাই। পঞ্চতীর্থ কি? যারা পূজা করে জানে। বৈষ্ণব জগতের পঞ্চতীর্থটা আলাদা। বৈষ্ণব জগতের পঞ্চতীর্থ হচ্ছে যেখানে ওই গরুর অমৃত ইন্দ্রের কাছ থেকে যুদ্ধ করে নিয়ে আসার সময় যে চারটে জায়গায় রেখেছিল, সেই চারটে জায়গায় হচ্ছে পঞ্চতীর্থ। কোন চারটে জায়গা? উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর এলাহাবাদ। আর পঞ্চম জায়গা কি? গঙ্গা সাগর। এই পঞ্চতীর্থ আর সপ্ত সাগর পূজা দিতে গেলে সপ্ত সাগর আর পঞ্চতীর্থের বাড়ি চাই। এত জল পাবি কোথায়? গোবিন্দ বলছে সুবল রে, পঞ্চতীর্থের সপ্ত সমুদ্রের বাড়ি আমি নাইবা পেলাম, কিন্তু ভোরে যে রেখেছি, ভরে রেখেছি। ওই নয়ন কুম্ভ আমি ভরে যে রেখেছি। দুই নয়ন উভয়া ভরে রেখেছি। দুই নয়ন কুম্ভ মানে কলসি, দুই কলসি, অর্থাৎ প্রত্যেকটি জীবের হৃদয়ে একটা করে গঙ্গা একটা করে যমুনায় আছে। সেই গঙ্গা যমুনার বাড়ি হরিশন করে যদি কেউ ডাকতে পারে, হৃদয়ে ঘরে এসে দেখা দেবে। ঘরে এসে দেখা দেবে। তাই আমি ভরে যে রেখেছি, ভরে যে রেখেছি। এক গঙ্গা এক যমুনা, এক গঙ্গা এক যমুনা, ওই প্রতিমা পূজা দেব বলে, এক গঙ্গা এক যমুনা, প্রতিমা পূজা দেব বলে ভরে যে রেখেছি, ভরে ভরে যে রেখেছি। ও তার মানে তিনবার দেখেছিস? হ্যাঁ হ্যাঁ তিনবার। কোন তিনবার? কালীয় দমনের দিন একবার, আর যেদিন গোষ্ঠী গোচারণ করে ফিরছিলাম দেখলাম বন্ধুদের সঙ্গে খেলছে সেই একবার, আর তৃতীয়বার দেখলাম যমুনার জলে সুন্দর স্নান করছে। আহা, এই দেখুন কত অদ্ভুত একটা পদাবলী রচনা করেছেন সাক্ষাৎ আমাদের কীর্তন জগতের যিনি সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করেছেন পদ রচনাতে, সেই কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি সুন্দরভাবে লিখছেন, শোধনী গোপহ বটে সখারে, শোধনী গোপহ ও সুবল, যে ধনীকে দেখলাম কে সেই ধনী? তুমি জানো যদি বলে দাও, জানো যদি বলে দাও। কিবা সে রমণী বটে, জানো যদি বলে দাও, বিবাসে রমণী ঘটে। কিবা সে রমণী বটে, যার লাগি আমার পরাণ ফাটে, কিবা সে রমণী, যার লাগি আমার উলুধ্বনি হরি গো। জানো যদি বলে দাও, জানো যদি বলে দাও, ধনী গোপহ বটে ও সখারে। কে সেই ধনী যাকে দেখলাম অত্যন্ত সুন্দর? আর কি দেখলাম জানিস? যমুনার তীরে
বসে তারণীতে যমুনার তীরে বসে তারণীতে পায়ের উপরে পা যমুনার তীরে বসে তারণীতে পায়ের উপরে পা অঙ্গের বসন করিয়া আসন অঙ্গের বাসন করিয়া আসন শোধনী মাজিছে গা শোধনী মাজিছে গা শোধনী মাজিছে গা যমুনার তীরে বসে তারণী দেখলাম এই তীরে নীরে খেলছে সময়ের আস্তে আস্তে একটা গান আছে না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না শুধু যেমন বেনি। স্নান করব কিন্তু চুল ভিজবে কি করে? চরণটা থাকবে জলে আর দেহটা থাকবে জলের বাইরে। তীরে নীরে খেলা করে তীরে নীরে খেলা করে কে বসে রমণী বটে তীরে নীরে খেলা করে কে বসে রমণী বটে তীরে খেলা করে কি বাছে দুপুরে অঙ্গে ঝলমলে বাসে রঙে ঝলমলে সুবল ভাই রে কি সুন্দর দেখলাম নাইয়া উঠিতে নিতম্ব তটেতে নাইয়া উঠে তার সুমেরু শিখর সমতুল্য যে বক্ষ যুগল নাইয়া মানে স্নান করে যখন উঠেছে নাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি পড়েছে চিকুর রাশি। চিকুর মানে চুল। একটা মেয়ে যখন স্নান করে ঘর থেকে স্নান করে ঘরে ফিরে সেই বর্ণনাটা এখানে হচ্ছে। নাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি কালিয়া আধার কোন চাঁদার কালিয়া আধার কোন শরণ লইল আসে শরণ লইল আসে শরণ চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি চলে নীল শাড়ি গাড়ি গাড়ি পরানো সহিতে মোর গো। দেখলাম সেই রমণী স্নান করে যখন উঠে যাচ্ছে চলে নীল শাড়ি। নীল শাড়ি তো নিংড়াচ্ছে না, যেন আমার হৃদয়টা নিংড়ে দিচ্ছে। চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি পরানো সহিতে মোর গো, পরানো সহিতে। চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি পরানো সহিতে মোর, সে হইতে মোর হিয়া নহে তীর মনোমথ জড়ে ভোর। আস্তে ও মায়েরা, গোবিন্দের ভাবনাটা দেখুন। ওরে সুবল, একটা মেয়ে স্নান করে যখন ঘাট থেকে বাড়ি যায় দেখতে সুন্দর লাগে, তার অঙ্গে সারা অঙ্গে জল লেপে থাকে, আওয়াজ হয়, চলার শব্দে আওয়াজ হয়, রাস্তা ভিজে যায় জলে, তাই তো? রাস্তা জলে ভিজে যায়। কিন্তু আমার মনের ভাবনাটা কি, যে নীল শাড়ি পরে রাধারানী স্নান করেছে, আমার মনে হচ্ছে সেই নীল শাড়ি যেন কাঁদছে। নীল শাড়ি যেন, সাধারণ মানুষের চোখে কি জল টুপি টুপি পড়ছে স্নানের জল, নীল শাড়ির মনে গোবিন্দ দেখছেন, আমি অন্যরকম দেখছি। চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি পরানো সহিত আমি যেন দেখছি সেই নীল শাড়ি কেঁদে কেঁদে বলছে, ওহে ধনী বিনোদিনী এখনই ঘরে গিয়ে তুমি বিনোদিনী পড়বে আনহ শাড়ি, পড়বে আনহ শাড়ি, পড়বে আনহ। নীল শাড়ি জল টুপি টুপি যাচ্ছে, কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে ওই নীল শাড়ি কাঁদেছে, নীল শাড়ি কাঁদেছে, আমায় ছেড়ে দেবে বলে নীল শাড়ি কাঁদেছে। মায়েরা ব্যাখ্যা বুঝতে পারছেন? ও মায়েরা, যদি বুঝতে পারেন একটু রাধার জয়গুণগান দিয়ে দিন। প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে, জয় জয়
জল পড়ছে এদিকে, কিন্তু শাড়ি যেন ভাবছে এক্ষুনি তো ঘরে গিয়ে আমাকে খুলে ফেলে একটা অন্য শাড়ি পরবে। রাধারানীকে যেন কেঁদে কেঁদে সেই নীল শাড়ি মিনতি করে বলছে, আমায় ছেড়ো না ছেড়ো না, ছেড়ো না ছেড়ো না যেন অন্য শাড়ি পরো না, ছেড়ো না ছেড়ো না, অন্য শাড়ি পরো না ছেড়ো না ছেড়ো না যেন অন্য শাড়ি পরো না, এই মিনতি তোমার পাই। অন্য শাড়ি পরো না তাই অন্য শাড়ি পরো না অন্য শাড়ি পরো না আমায় ছেড়ো না ছেড়ো না, ছেড়ো না ছেড়ো না পরিবে পরিবে অনভিসারে, তুমি পরিবে অনভিসারে। শাড়ির কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, শাড়ির কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম শাড়ির পিছন পিছন যাই, কিন্তু তারপরে ভাবলাম না 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 না, কুমারী রমণী পিছন পিছন তো যাওয়া যাবে না, দেখতে পেলেই বলবেন নারী পাগলা এসছে। না না না, এই কাজ তো করা যাবে না। তাই যতদূর আমার চোখ যায় আমি তাকিয়ে থাকতে লাগলাম সেই রমণী স্নান করে চলে যাচ্ছে, চিকুরে গলয়ে জলধারা, চুল থেকে জল টুপি টুপি পড়ছে, শাড়ি থেকে জল টুপি পড়ছে, যেন কেঁদে কেঁদে রাধার কাছে মিনতি করছে। সুবল বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য তোরা এই অবস্থা। একটা নারীকে 3 বার 3 রকম ভাবে দেখেছে। কি সেই একটা রাজার ছেলের গল্প আছে না, এক রাজার এক ছেলে হয়েছে। এখন ছেলে যখন হয়েছে, রাজা ভাবলো কি ছেলে যখন হয়েছে একটু কুষ্ঠিটা বিচার করিনি। তা বড় বড় জ্যোতিষীদের ডাক দাও, এই জ্যোতিষী কে আছো? এই তো আমি আছি। প্রথম জ্যোতিষী আসলো কে? জয়কার। কোথা থেকে এসছো? কালীঘাট থেকে। বাহ, বড় জ্যোতিষী। হ্যাঁ, তা আমার ছেলের একটু কুষ্ঠিটা বিচার করে দাও না। ছেলে, সব কুষ্ঠি আমার হাতে। হ্যাঁ, কুষ্ঠি তোমার হাতে? আরে ওই তো ছেলের কপালে পরিষ্কার লেখা আছে, মোটে 12 বছর বাঁচবে। সে কি 12 বছর বাঁচবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি বলেন কি করে মরবে, তাহলে একটু সাবধানতা বজায়। হ্যাঁ, মরবে কি? গাছ থেকে পড়ে মরবে। এখন যদি কোনো ডাক্তার বলে আপনার বড় রোগ হয়েছে, মনে হয় না একটু অন্য ডাক্তারকে দেখি, মনে হয় কি না একটু অন্য ডাক্তারকে দেখে নিই, হয়তো রোগটা না হলেও হতে পারে। রাজা ভাবলো ঠিক আছে, আরেকজন জ্যোতিষীকে ডাকো। আরেকজন জ্যোতিষী আসলেন, বন্ধনে। কোথা থেকে আসছো? বেনারস থেকে। বাহ, আমার ছেলের একটু পুষ্টিটা বিচার করে দাও না। ছেলে, দেখুন মহারাজ, যা দেখতে পাচ্ছি ছেলে আপনার বেশি দিন আয়ু নিয়ে আসেনি, মোটে 12 বছর আছে। বলে হ্যাঁ, তবে ওই জ্যোতিষী তো ঠিকই বলেছিল। হ্যাঁ, যদি বলেন কি করে মরবে, হ্যাঁ মরবে কি? সাপের কামড়ে মরবে। দুটো ডাক্তারের প্রেসক্রিপশন দু রকম, একজন বলছে ক্যান্সার হয়েছে, একজন বলছে হাই ব্লাড প্রেশার হয়েছে। দুটো ডাক্তার। এখন রাজা ভাবলো কিছু তো গন্ডগোল আছে, ডাল মে কুছ কালা হয়। ঠিক আছে, আরো একটা জ্যোতিষীকে ডাকি। আর একজন জ্যোতিষী আস, এই যে বাবা জ্যোতিষী, আমার ছেলের পুষ্টিটা বিচার করো। সেই জ্যোতিষীও দেখে বললেন তোমার ছেলে মোটে 12 বছর বাঁচবে। আর কিভাবে মরবে? হ্যাঁ, মরবে কি? জলে ডুবে মরবে। রাজা ভাবলেন এই আমার ছেলের গন্ডগোলের থেকে এদের গন্ডগোলটা বেশি আছে, এদের সবাইকে কারাগারের মধ্যে সবাইকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। বলছে যতদিন আমার ছেলের 12 বছর হবে তোরা কারাগারের মধ্যেই থাক। দেখতে দেখতে ছেলের 12 বছর হলো। ছেলের এবার হয়েছে কি, রাজার ছেলের একটু রোগা পাতলা মতো ছিল, খুব ফিনফিনে শরীর। একদিন খেলতে গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে জঙ্গলের মধ্যে, আর দেখতে দেখতে, এখন তো গরমের সময়, বিশাল ঝোড়ো কাল বৈশাখী এসছে। এত ঝোড়ো কাল বৈশাখী এসছে, হাওয়া এসে উড়ে যাওয়ার মতো প্রায় অবস্থা। রাজার ছেলে মনে মনে ভাবলো, এ বিশাল হাওয়ায় আমাকে বোধহয় উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। আমি একটা কাজ করি, একটা গাছের ডালে উঠে বসে থাকি। একটা গাছের ডালে উঠে বসে থাকলে হাওয়ায় আমি জোর করে শক্ত করে ধরে রাখবো, হাওয়া কিছু করতে পারবে না। এখন হলো কি, সেই গাছের ডালে উঠেছিল একটা বিষধর সাপ, নিজের প্রাণ বাঁচানোর জন্য। এখন যে গাছের ডালে উঠে বসেছে, সেই গাছের ডালটা সরাসরি যায় পুকুরের জলে। এখন সেই সাপ দিল রাজার ছেলেকে কামড়ে, আর গাছের ডাল ভেঙে সরাসরি রাজার ছেলে পড়লো পুকুরের জলে। তাহলে কি, 3টে ডাক্তারের 3টে প্রেসক্রিপশনই মিলে গেল। গাছ থেকে পড়ে মরবে, সাপের কামড়ে মরবে, আবার জলে ডুবেও মরবে। আর কানাই
ওই 12 বছরের মৃত্যু অর্থাৎ রাধারানীকে যে দেখেছিস ওইটা কমন, কিন্তু 3 বার 3 রকম ভাবে দেখেছিস, আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষকে কি কত রকম ভাবে দেখতে পারে? হ্যাঁ, কিন্তু তুই দেখেছিস। এই তো রাধা শ্যামের প্রেম। আমার কি মনে হচ্ছে জানিস কানাই? কি বলতো? ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা সেটা আবার কেমন জিনিস দেখেছিস? জগৎকে নিজে ভালোবাসা দান করিস, আর তুই নিজে বলছিস ভালোবাসা কেমন জিনিস। সখা ভালোবাসা কারে বলে? কারে বলে ভালোবাসা? তখন সুবল উত্তর দিচ্ছে, চাওয়া পাওয়ার আশা সকলই না আসিয়া অকুলে ভাসিতে পারে, সখা ভালোবাসা কারে বলে? যে মতি শ্রীরাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, তার ভালোবাসার দাস হয়ে পিতবাস গৌর হলো নদীপুরে গো, ভালোবাসা বলে তারে। ও তাহলে বোধহয় সত্যি আমার ভালোবাসা হয়ে গেছে। কিন্তু কানাই আমার একটা রাগ তোর ওপর খুব আছে। সব ঠিক আছে, গোপনে নারীকে দেখেছি সে তো ভালো কথা নয়। নারীর স্নান করার সময়টা একান্ত গোপনীয়ম সময়, গোপনীয় গোপনীয় অতীব গোপনীয়ম চাইব। স্নানকালে নারীর দর্শন করেছিস নাই, মোটে ভালো কথা নয়, এই আমি মেনে নিতে পারছি না। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলছে না, গোপনে কর গোপী ভজনা রে, গোপনে কর গোপী ভজনা রে, গোপনে করো গোপী ভজনা। মধুর যোগান্তা প্রেমে ডুবে থাকো না, মধুর যোগান্তা প্রেমে ডুবে থাকো না। গোপনে গোপনে করো গোপী ভজনা রে, গোপনে করো গোপী ভজনা রে, গোপনে করো গোপী ভজনা। রাধা তত্ত্ব অতি গোপন, রাধা তত্ত্ব অতি গোপন, সবার কাছে হয় না প্রকাশ, মনে রাধা তত্ত্ব অতি গোপন। সবার কাছে হয় না গোপন, রাধা তত্ত্ব অতি গোপন, সবার কাছে রাধা তত্ত্ব অতি গোপন, সবার কাছে হয় না প্রকাশ। জয় রাধে রাধে জয় রাধে রাধে করুণা রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি শ্রী হরি প্রিয়ে। রাধার কৃপায় মেলে বটে, রাগ কি পাই মেলে বটে, রাধার কৃপায় মেলে বটে। আর কি পাই মেলে বটে। ও আচ্ছা 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 আচ্ছা, রাধার রূপ দেখে এমন তোর পাগল পাগল অবস্থা হচ্ছে, এমন ভাবে তুই কষ্ট পাচ্ছিস। এখানে একটা কথা বলবো, ওখানে একটা কথা বলি। কি কথা বল? শুনেছি তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। যার কথা ভেবে তুই কষ্ট পাচ্ছিস তার নামটা একটু জপ কর। সখারে জপ যে করবো না এ কথা আমি আগে ভাবিনি তা নয়, জপ করার কথা ভেবেছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি তো রাখাল বালক, সবাইকে দেখে শুনে আমায় ঘরে থাকতে হয়। যদি তার কথা জপ করি তার কথা বেশি বেশি স্মরণ হবে, আর যত বেশি বেশি তার কথা স্মরণ হবে, আমি রইব না আর এ প্রাণেতে, রইব না আর আরে পারে রইব না আর এ প্রাণেতে। আগে রইব না রে পারে। সবাই বলে শুনেছি, ব্রজগোপীরা বলে
আর কোনোদিন বলতো না ওহে শ্যাম সুন্দর তুমি আমাদের প্রযোজন নয়ন চকর। এই কথা হচ্ছিল আজকে। এই কথা যখন কথোপকথন হচ্ছে সুবলের সঙ্গে, অনেক আনন্দ করছে, কথা অনেক রকম বর্ণনা করছে। কথা বলতে বলতে ঘটনা ঘটলো কি না বলে সুবলে হয়েছে কথা। সুবলে হইছে কথা, আহা বিশাখা সখী আইল কথা। বিশাখা সখী আইল কথা, বিশাখা সখী আইল কথা। বিশাখা সখী আইল কথা। বিশাখা এসে দেখছে এই যে কি কথা কহিছ সুবল শনে। কি কথা কইছ সুবল শনে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেন। কথা কহিতে কহিতে কাঁদিছ কেন। আমারে গহনা মনের কাজ। আমার গহনা মনের কাজ। মনের মরম কথা কহিবা যাবে, আমি বেদনা বাটিয়া লইব তবে। হবে আমার কাছে বলো, চলো আমার কাছে বলো না, আমার কাছে বলো, আমার কাছে বলো, আমার কাছে বলো। আমার কাছে বলো। যদি কোনো উপায় করতে পারি কি হয়েছে, এমন কাঁদছো কেন? তোমার কাঁদা বদন দেখে কি আমাদের ভালো লাগে? আমার কাছে বলো, আমার কাছে বলো, আমার কাছে বলো।